সাম্প্রদায়িক দাঙ্গা নাই, ঘরে ঘরে অশান্তি নাই মা। তথাপিও গ্রামে যারা বসবাস করে তাদের মধ্যে কোনো শান্তি নেই, কেউ সুখে নেই, কেউ ভালো নেই। কেন না, সেই গ্রামের মধ্যে কোনো মেলাঘাট হয় না, কোনো অনুষ্ঠান হয় না, কোনো আত্মীয় পরিজন পর্যন্ত তাদের বাড়িতে আসে না। বাবার অনেক টাকা পয়সা আছে, ভাবছে ধুমধাম করে মেয়ের বিয়ে দেব, তাও হয় না। কেন না, সেই গ্রামের মানুষ একটি আতঙ্কে বসবাস করে, যে আতঙ্কটার নাম হলো ডাকাত হরিদাস। গ্রামের পাশে জঙ্গলে হরিদাস থাকে, এমন কারোর সাহস নাই সেই ডাকাতের মুখোমুখি দাঁড়াতে পারে। মেলাঘাট হলে যদি সবাই মিলে মেলা দেখতে যায় তাহলে ঘরে ডাকাতি হবে, কোন অনুষ্ঠান হলে সেখানে ডাকাতি হবে। ভয়ে সন্ধ্যের পর বাড়ি থেকে কেউ বাহির হয় না। তা স্বাভাবিক, যখন আনন্দ করার কেউ নেই তাহলে অনুষ্ঠানটা করে কি হবে? কিন্তু এভাবে তো চলতে পারে না। তাই গ্রামের বিশেষ কয়েকজন ব্যক্তি এই আলোচনায় তারা বললেন, দেখো বাবা, এই যে দাদা, এইভাবে তো চলা যায় না, কি করা যায় বলো তো? আর কি করবে, আমরাই বা কি করতে পারি বলো? কারোর তো সাহস হচ্ছে না। আগেকার দিনে গ্রামে যদি সমস্যা হতো, কার কাছে যাওয়া হতো? বিচার কে করতেন? মোড়ল। এই শব্দটা বর্তমান সময়ে দাঁড়িয়ে, আমি আমার সময়ের কথা বলি, আমি জানতাম না, আমার থেকে বড়দের কথা বলতে পারবো না, কিন্তু আমরা শুনি, আমরা প্রধান শব্দটার সঙ্গে পরিচিত, মোড়ল শব্দটার সঙ্গে আমরা পরিচিত নই। তা মোড়লের কাছে যেতে হবে। তা দাদা, তোমার সময় আছে কি? বলে হ্যাঁ আছে, সন্ধ্যাবেলা কাজ নেই, তাহলে চলো দেখি একবার মোড়ল মশাইয়ের বাড়িতে ঘুরে আসি, একটু কথা বলে আসি। গুটি কয়েক ব্যক্তিবর্গ মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে হাজির হলেন। তারা তাদের অভিযোগ জানালেন। মোড়ল মশাই বললেন, দেখো, কথাটা আমি অনেকদিন আগেই ভেবেছি, কিন্তু সমস্যাটা এত গম্ভীর, কি করে উঠবো আমি বুঝতে পারছি না। তোমাদের এই কজনের কথায় আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, বা আমি যা সিদ্ধান্ত নেবে গ্রামের সবাই যে মেনে নেবে এমনটাও তো হতে পারে না। কিন্তু মোড়ল মশাই, এর তো একটা বিহিত করা দরকার। তা আমি একটা কথা বলি, শোনো, তোমরা একটা কাজ করো, আগামীকাল বিকেল 5টার সময় গ্রামের প্রত্যেকটা বাড়িতে তোমরা জানিয়ে দাও, প্রতিটা বাড়ি থেকে একজন করে অভিভাবক কাল বিকেল 5টার সময় আমার বাড়িতে যেন চলে আসে। ও মাইরা, ভালো করে শুনে যাও, বাড়িতে গিয়ে বাবাকে বলে দেবে আগামীকাল বিকেল 5টার সময় মোড়ল মশাইয়ের বাড়ি চলে যেতে। সেইখানে একটা আলোচনা সভা বসবে, তোমরা বলবে আমি শুনবো, আমি বলবো তোমরা শুনবে, সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া। ভালো কথা। সবাই বললেন বেশ তাই হবে। গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জানিয়ে দেওয়া হচ্ছে। পরের দিন সকালবেলা থেকে সবাইকে জানানো শুরু হয়ে গেছে। ওই গ্রামে এক কোনা এক প্রান্তে বসবাস করতেন রামরতন শর্মা নামে একজন ব্রাহ্মণ ঠাকুর। বাড়িতে বাড়িতে পুজো করে যে যা দিত তা দিয়ে চলতো তার সংসার। তার অভাব থাকতে পারে বাবা, কিন্তু কোনো চিন্তা নাই। ডাকাতকে নিয়ে গ্রামবাসীর খুব মাথা ব্যথা, তার কোনো মাথা ব্যথা নেই। কেন বলো তো? যার আছে তার হারানোর ভয়, যার কিছু নাই তার কোনো ভয় নেই। তো ডাকাতিটা হবে কি করে? সারাদিন বদনে গোবিন্দের নাম নিয়ে বাড়িতে ঘুরে ঘুরে পুজো করে যা পায়, দুপুর বেলায় ফিরে এসে মাধবের সেবা দেয়। ঘরে আছে গিরিধারী গোপাল, গিরিধারী গোপালের সেবা দিয়ে পরিবার বলতে কে? স্ত্রী আছেন কাবেরী দেবী, ছোট্ট একটা মেয়ে আছে 13 থেকে 14 বছর বয়স, মেয়েটার নাম মাধবী। গিরিধারীর সেবা দিয়ে নিজেদের সেবা হয়, আনন্দে কাটে তাদের দিন। দুপুর বেলায় বাবা পুজো সেরে বাড়ি ফিরেছে, আর এই ছোট্ট মাধবী ছুটে গিয়েছে বাবার কাছে। মেয়েদের এটা একটা বড়, যে অবস্থাতেই বাবা ফিরুক
যদি একবার শুনতে পাই বাবা এসে গেছে, ছুটে গিয়ে আগে জড়িয়ে ধরবে, বাকিটা পরে দেখা যাবে। সারাদিনের কথা জমা থাকে, বলতে হবে না? কত নালিশ, কত অভিযোগ, কত চাওয়া পাওয়া। ছুটে এসে বাবার কাছে এসে বলছে, বাবা, ও বাবা। কি হলো রে? জানো, গ্রামের লোক বাড়িতে এসেছিল। গ্রামের লোক বাড়িতে? কেন? ওই তো এসে বলে গেল আজ বিকেল 5টার সময় তোমাকে মোড়ল মশাইয়ের বাড়ি যেতে। কেন? কিছু কি হয়েছে? না না না, সেসব তো বলতে পারবো না। বলল ওই ডাকাতকে নিয়ে কি আলোচনা হবে, তাই সবাই যাবে, তুমিও যেন চলে যাও, এটা বলে গেল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আমি গ্রামে শুনলাম। যাক গে, বলেছে বলেছে, তুই ঘরে চল দেখি মা, আমার ওখানে গিয়ে কোনো কাজ নেই। কেন বাবা? কারণ ডাকাতকে নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই, ডাকাতের বিরুদ্ধে আমার কিছু বলারও নেই, আমার কিছু শোনার। তাই যাদের মাথা ব্যথা আছে তারা যাবে, আমার যে কোনো কাজ নেই। বাবা, সবাই যাবে, তুমি না গেলে যদি মোড়ল মশাই রাগ করেন। মোড়ল মশাই ডেকেছে বলে কথা, ওনার তো একটা সম্মান আছে। তুই কি বলছিস তাহলে? আমি বলছি কি তুমি যাও। কিন্তু মারে, তুই তো জানিস না এই যে আলোচনা সভা হয়, মানে চলতি কথায় আপনাকে যেটা, আপনারা যেটাকে মিটিং বলে, তার কোনো সময়ে ঠিক থাকে না। যদি আমার ফিরতে সন্ধ্যা হয়ে যায়, আমার গিরিধারী গোপালের আরতিটা কে করবে, সন্ধ্যার সেবাটা কে দেবে? তাই তো, ঠিক আছে তুমি চলে যাও, কোনো চিন্তা নেই। তুমি তো আমায় শিখিয়েছো, আমি ঠিক একটা দিন তো করে দেব, অসুবিধে হবে না। তুই পারবি? হ্যাঁ ঠিক পারবো। বেশ, তুই যখন বলছিস তাহলে আমি যাব। মধ্যাহ্নকালীন সেবা সেরে শয়নে গেলেন, একটু বিশ্রাম নিয়ে ঠিক বিকেল 5টায় হাতে একটা লাঠি, আর হাতে একটা হ্যারিকেন, কাঁধে একটা গামছা। আগেকার দিনে এটা একটা স্টাইল বলতে পারেন, এই কাঁধে গামছা নেওয়াটা আমার দাদুরা জানে। ধুতি পাঞ্জাবির সঙ্গে কাঁধে একটা গামছা, একটা আলাদা আমেজ আছে। আর হ্যারিকেনটা যদি ফিরতে রাত হয়ে যায়, জঙ্গলের পথ মানে ঝোপঝাড়, তো কুকুর শ্রীগাল এলে একটা লাঠি রাখতে হবে সঙ্গে। এই নিয়ে সবাই যাচ্ছেন মোড়ল মশাইয়ের বাড়ি। রামরতন শর্মাও চলে এলেন। সবার আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেল। সবাই যখন এসে পৌঁছে গেল, সবাই একসঙ্গে বসেছেন। মোড়ল মশাই একটু উঁচু জায়গায় বসে বললেন, সবাই এসেছেন? হ্যাঁ মোড়ল মশাই, সবাই এসেছি, আপনি আলোচনা শুরু করুন। তাহলে একটা কাজ করো, প্রহরী জানালা দরজা বন্ধ করে দাও, বাইরে তোমরা পাহারায় বসে যাও। বলা যায় না ভেতরের খবর বাইরে গেলে সমস্যা আছে, গোপনে আলোচনা হবে, কারণ ডাকাতের চর ঘুরে বেড়াতেই পারে। তাই জানালা দরজা বন্ধ করে মোড়ল মশাইয়ের ঘরের মধ্যে আলোচনা সভা শুরু হয়ে গেছে। এদিকে মেয়ে মাধবী চিন্তা করছে, অনেকক্ষণ হলো বাবা গিয়েছেন, এখনো ফেরেননি, তাহলে সন্ধ্যা হয়ে গেছে, বাবার মনে হয় আসতে দেরি হবে। তাই মায়ের অনুমতি নিয়ে আজকে মাধবী নিজেই ওই গিরিধারী গোপালের আরতি করছে। জয় গুরু গৌরাঙ্গ, তুমি শ্রী রাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে তোমরা লহয়া বিরাম, হরে কৃষ্ণ নামে তোমরা জপয়া বিরাম। হরে কৃষ্ণ নাম তোমরা লহো বিরাম, হরে কৃষ্ণ নাম তোমরা জপয়া বিরাম। হরে কৃষ্ণ নাম তোমরা লহয়া বিরাম, হরে কৃষ্ণ নাম তোমরা জপ বিরাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব, তাই গৌর হরি 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 হরে কৃষ্ণ নাম। জয় গুরু
গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। এদিকে মেয়ে মাধবী আরতি করছে, ওইদিকে আলোচনা সভা। তা আপনাদেরকে বলছি, ওমা বাড়িতে বাড়িতে ডাকাত পড়ে, তা এর বিরুদ্ধে কি করা যায় আপনারা বলেন, যার যা মন্তব্য। তা বলি, হারি তোমাদের বাড়িতে কোনো ডাকাতি ফাকাতি হয় না তো? এদিকে ভয় টয় আছে নাকি? নেই। আর মায়েরা তোমরা কি বলো, হয় ডাকাতি হয় বাড়িতে? আগে হতো, কিন্তু আমি তো জানি এখনো তোমাদের বাড়িতে ডাকাতি হয়েছে। আমি কিন্তু নাম ধরে বলে দিতে পারি কে ডাকাতি করেছে। তোমাদের বাড়িতে ডাকাতি হয়েছে, তোমাদের কাছে খবর নাই, আমার কাছে কিন্তু খবর আছে। বলবো? তোমরা আবার ডাকাত চিনে ফেললে তাকে ধরে মারবে না তো? তখন বলবে কে বললো আমি ডাকাতি করেছি, আমি এমন ডাকাতি করেছি কেউ জানে না, ও গিয়ে বলে দিয়েছে, যে দোষ তো আমার হবে না। ও মাইরা বলি, যিনি বৃন্দাবনের নবনীচরা, তিনি হলেন এই কলিযুগে নবদ্বীপের ভক্তজনা হৃদয় চোরা। আর সেই গৌর হরি আমার হৃদয় চোরা হলো বলে তোমাদের সবার হৃদয় চুরি করলো বলে। আর আমার যে বাবুর বাড়িতে আজকে হরিনাম হয়েছে, তার বাড়ির সবার মন চুরি হলো বলে আজ এমন সুন্দর বৃন্দাবনে আমরা সবাই বসেছি। নিতাই গৌর হরি 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 বসে সবাই বসেছি। এইবার বলো, তোমাদের ঘরে কি চুরি টুরি হয়েছে? দেখলে খবর ছিল না তো, খবরটা দিলাম। তা যার হৃদয় গোবিন্দই আমার চুরি করবে, তারই তো হরি নামের প্রতি মায়া আসবে, আকৃষ্টতা আসবে। আর যার হৃদয় এখনো গোবিন্দ চুরি করেনি, সেই হরিবাসরে এসে বসতে পারে। যার চুরি হয়েছে সেই আমার গোবিন্দের পিছনে দৌড় দিয়েছে। আর কেউ যদি কারো, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কেউ তোমার হাত থেকে ফোনটা নিয়ে ছুটে পালিয়ে, তুমি কি ছেড়ে দেবে? তুমিও পিছন পিছন ছুটবে। তা গোবিন্দ তোমার মন চুরি করে নিয়ে চলে গেছে, তাই তো যেখানেই গোবিন্দের নাম হয়, তুমি পেছন পেছন ছুটতে থাকো। আর এমন ছুটিয়েছে বাবা, ও চোর যদি তোমার মোবাইলটা নিয়ে চলে যায়, তুমি 1 ঘন্টা ছুটবে, 2 দিন 3 দিন 4 দিন খোঁজ করবে, তারপরে মায়া ছেড়ে দেবে, যা গেছে গেছে। কিন্তু আমার গোবিন্দ এমন একটা চুরি করেছে বাবা, যতদিন বাঁচবে তোমাকে ততদিন ছোটানো করাবে। তাই গৌর হরি। তাহলে বুঝলে তো আসল চোরকে আর চুরি কাকে বলে। হরি বল। আমা তাহলে বলো, বিরুদ্ধে কি করা যায়? চোরের বিরুদ্ধে কি করবে? কেউ বলছে একটা কাজ করো, চুরি ডাকাতি হয়তো অভাবে, তার ডাকাত হরিদাস ডাকাতি করে, তার মানে তার ঘরে অভাব আছে। তাই ডাকাত হরিদাসের যদি সারা বছরে আমরা গ্রামবাসী সবাই মিলে একদিন করে খাওয়া পড়ার খরচটা নিয়ে নিতে পারি, তাহলে তার আর চুরি ডাকাতি করার প্রয়োজন হবে। তাহলে ডাকাতি বন্ধ হয়ে যাবে। একজন বলছে, দাঁড়াও বাবু, আমার একটা কথা বলার আছে। কি না, সবাই যে অভাবে ডাকাতি করে বা অভাবে চুরি করে তা তো নয়। সে যদি স্বভাবে যত চোর হয়, তখন কি হবে? তখন তো ডাকাতকে ঘর বয়ে আনা হয়ে যাবে। না 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 না, এই যুক্তি তো হবে না। তাহলে আর কি করা যায়? কেউ বলছে একটা কাজ করো, গ্রামের সবাই মিলে আমরা একদিন ডাকাতের জন্য ফাঁদ পাতবো, ডাকাত ধরবো। মাথা খারাপ হয়ে গেছে নাকি? তো ডাকাতের সামনে আমরা ভয় দাঁড়াতে পারি না, থরথর করে কাঁপি, ও ডাকাত ধরতে যায়। নানান মানুষের নানান কথা হতে হতে রাত হয়ে গেল, কিন্তু ভালো কোনো উপায় পাওয়া গেল না। তখন একজন বাবা কাঠুরিয়া জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে ঘুরে বেড়ায়, কোনদিন পাঠশালায় যায় না, বিদ্যা বুদ্ধি বলে তার মধ্যে কিছু নাই, গ্রামের সবাই তাকে হেয় করে। এমন একজন ব্যক্তি উঠে বলছে, আচ্ছা আমি কি কিছু বলতে পারি? তখন পাশ থেকে আরেকজন বলছে, দেখ এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, তুই মাঝখানে গন্ডগোল বাঁধাস না, বস।
বলছে আমার কাছে ভালো বুদ্ধি আছে। বলছে হ্যাঁ, আমরা এত মানুষ আছি, ভালো বুদ্ধি বার করতে পারছি না, ওর মাথায় নাকি ভালো বুদ্ধি আছে। মোড়ল মশাই বললেন, সবাই যখন বলছে আমি গ্রামের মোড়ল, আমার উচিত সবার কথা শোনা, তাকে তারও কথা আমাকে শুনতে হবে। আচ্ছা বল কি বলবি? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, ও মাইরা এদিকে, আমি যেটা বলছিলাম একটু শোনো, মন দিয়ে শুনবে, একটু বলতে সময় লাগবে, বিরক্ত হয়ে যেও না, একটু মন দিয়ে শোনো। আমি তো জঙ্গলে কাঠ কাটতে যাই, তো ব্যাপারটা হলো আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়ে যেটুকু খবর পেয়েছি আর ডাকাত হরিদাসে বাবা নাই, মা নাই, আত্মীয় নাই, পরিজন নাই, ভাই নাই, বোন নাই, বিয়ে করেনি, বউ নাই, সন্তান নেই, এক ডাকাতে চালাই সবাই মরছি, ও পুরো ডাকাতের পরিবার শুদ্ধ টেনে আনছে। বলি তোর কি ডাকাত বাড়ানোর চিন্তা আছে না কমানোর চিন্তা আছে? বলি আরে থামো না বাবু, বলতে তো এরা বলার আগে বলে দেয়। আচ্ছা এই সবাই চুপ করো, ওকে বলতে দাও। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, যেহেতু তার পরিবার পরিজন বলে কেউ নেই, তাই তাকে ঠিক ভুল বোঝানোর মতো কেউ নেই। এরকম বহু ঘটনা দেখা গেছে। বিয়ের আগে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের মতো একদম, তার দম্ভ থাকে, আর বিয়ে হয়ে গেলে হয়ে যায় বাঘের মাসি। কে গো? এই চুপ করো, বাবারা পাশে বসে আছে, এক্ষুনি রেগে যাবে যে। হরি বল, হরি বল, তা হয় না? দাদা আগের বছর চাঁদা দিলে ৫,০০০ টাকা, এবছর বলে আর বলিস না, ক্যাশ কাউন্টার আর আমার হাতে ৫,০০০ দিয়েছি, এবারে একটা শূন্য বাদ দিয়ে চাইবি, তাও তোর বৌদিকে জিজ্ঞেস করতে হবে। আর সেই দম্ভ থাকে না। আগে দেখবেন এখনো তো ঠাকুমারা বলে, ছেলে যদি বন্ধু বান্ধব নিয়ে খুব টাকা পয়সা উড়িয়ে ঘরে বসে না, কি বলে, বিয়ে দিয়ে দে, সংসারের দায়িত্ব যখন ঘাড়ে পড়বে না, একটা সংসার চালানোর কত পরিশ্রম করতে হয়, কত কষ্ট করতে হয়, যেদিন বুঝবে আর এত টাকা পয়সা উড়াতে পারবে না। মানে একদম সোজা কথাই হলো, দেখে শুনে একটা ভালো মতো স্ত্রী আনতে পারবে, স্ত্রী করে বাঁকা ছেলেকেও সোজা করে দেবে। সংসার বড় অদ্ভুত জিনিস। এখানে যে সমস্ত বাবারা সংসার করেছে, বাবারা জানে বাবা হবার কি জ্বালা। ওই ছেলে থেকে বাবা হয়ে যাওয়া শুধু দু অক্ষরের শব্দটার পরিবর্তন নয়, সব থেকে বড় কষ্টের পরিবর্তন কি জানো? ও বাবা, এই দেখো, ওই খেলতে গিয়েছিলাম না, জামাটা ফুটো হয়ে গেছে, নতুন কিন্তু কালকে এনে দেবে, ছিঁড়ে গেল না। বাবা বলছে এইটুকু ছিঁড়ে গেছে আর পরা যায় না, না না নতুন লাগবে। ছেলে, সে তখন ছেলে, সে কিন্তু বাবা নয়। তুমি একদিন ছিলে ছেলে, তোমারও গল্প, তোমার বাবার গল্প, তোমার ছেলের। তুমিও একদিন বলেছিলে বাবা দেখো জামাটা ছিঁড়ে গেছে, নতুন আনবে। ওই ছোট্ট ফুটোটা তুমি বাবাকে দেখিয়ে দিলে, বাবার দিকে তাকিয়ে তুমি দেখলে না, তোমার ওই ছোট্ট ফুটোটা সারাতে গিয়ে আমার বাবার জামায় কতগুলো ফুটো হয়ে গেছে। কোনদিন দেখার সময় হয়নি। তোমার ছোট্ট ছোট্ট শখগুলো মেটাতে গিয়ে বাবা তার নিজের সমস্ত শখগুলো, আশাগুলো, ভালোবাসাগুলো পরিত্যাগ করে দিয়েছে। কি সে পরিত্যাগ করলো সেটা ভাবার মতো তার সময় হয়নি। তাই বলছে, যদি কোনোভাবে হরিদাসের বিয়ে দিয়ে দেওয়া যায়, তার একটা সংসার হয়ে যায়, আমার মনে হয় হরিদাসের পরিবর্তন হয়ে যাবে, হরিদাস ডাকাতি বন্ধ করে দেবে। নিতাই গৌর হরি হরি। আর যেই না এমন সুন্দর বুদ্ধি দেওয়া মা, সবাই হরিধ্বনি দিচ্ছে বাবা 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 বাবা। এতক্ষণ পরে একটা যথাযোগ্য বুদ্ধি পাওয়া গেছে, কিন্তু মোড়ল মশাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বিড়ালের গলায় ঘন্টা বাঁধলে বিড়াল যদি গ্রামে ঢোকে ঢং ঢং করে বাজবে, জানা জানা, কিন্তু এই ঘন্টাটা বাঁধবে টাকে। ডাকাতের বিয়ে দিলে তো ডাকাতি বন্ধ হবে, কিন্তু ডাকাতের বিয়েটা। তা বলি মাইরা, তোমাদের এই গ্রামে ভালো একটা মেয়ে পাওয়া যাবে?
কেন কেন মেয়ে কি হবে? আরে ওই ডাকাতের বিয়ে দেবো। তোমার মাথা কথা খারাপ আছে নাকি? কেন? জিজ্ঞাসা করো না মায়েদেরকে, ছেলেরা ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার, মেয়ে বাচ্চারা পাগলা হয়ে যাচ্ছে, আর তুমি ডাকাতের ঘটকাই করতে? জিজ্ঞেস করো। কি অবস্থা, কি বলে গো মা? মেয়ে হ্যাঁ, পাওয়া ডাকাতকে যাচ্ছে মেয়ে না। দে। হরি বল ও মাইরা। তাহলে তোমাদের অবস্থা দেখে বুঝলাম যে কেউ সুখে নেই। যার গাড়ি আছে সে ভাবছে বাড়ি কবে হবে, যার বাড়ি আছে সে লোকের গাড়ি দেখে ভাবে গাড়ি কবে হবে। যার বাড়ি আছে তার শোয়ার লোক নাই, থাকার লোক নাই বাবা। যেখানেই যায় বলে এই যে এখানে বাড়ি ওখানে বাড়ি, থাকবে কে বাপু কেউ নাই। আর যার থাকার লোক আছে তার বাড়ি নাই। যার টাকা আছে, বহু অর্থ, বহু দামি দামি বস্তু, এখন খাদ্য না কুখাদ্য বলো বুঝতে পারছি না, যাই হোক, তার খাওয়ার মতো পয়সা আছে কিন্তু তার খিদে নেই, মা সুগার আছে খেতে পারছে না। আর যার খিদা আছে কিনে খাওয়ার মতো তার পয়সা নাই। যে সমস্ত ছেলেদের বিয়ে হচ্ছে না মায়েদের খুব চিন্তা, বিয়েটা কি করে দেব, খুব চিন্তায় আছো। যারা বিয়ে করেছে তাদের তো চিন্তা শেষ নেই, ওটা আর বলতে হবে না। তাহলে কোনো কিছুতেই কেউ সুখী নেই। তোমরা বলছো মেয়েটে দেবে না, আবার এই দিকের মা প্রথমেই আমাকে শুনিয়ে দিয়েছে ডাকাতের সঙ্গে বিয়ে। তিনি আগে ভেবে ফেলেছে। হরিবল দিদি, তোর দাদা, ও দাদা পাশের জনকে ডেকে বলেছে তোমার একটা মেয়ে ছিল, পাগল হয়েছি ডাকাতের সঙ্গে বিয়ে দেব। এই যে ভাবনাটা, আমা কোন পিতামাতা আছে গো সন্তানকে, তার নিজের কোলের মেয়েকে যাকে ভালো করে ভালোবেসে বড় করে তুলেছে তাকে ডাকাতের সঙ্গে বিয়ে দেবে? কেউ দেবে? কোনো বাবা মা জেনে শুনে দেবে কি? কেউ উঠে দাঁড়ালো না কি গো, কেউ মেয়ে দেবে না, কেউ দিল না। একজন দুষ্টু ব্যক্তি, এই যে এখানে কীর্তন হচ্ছে কত আলো লাগিয়েছে বলে কিনা আমরা সবাই সবাইকে দেখতে পাচ্ছি। তখন তো ছোট্ট একটা হ্যারিকেনের বাতিতে আলোচনা সভা হচ্ছে, পাশ থেকে ছুটে এসে পেছনে দাঁড়িয়ে পড়েছে মোড়ল মশাই, অন্ধকার দেখতে পাচ্ছে না কেউ। আর মোড়ল মশাইয়ের কানে কানে আস্তে আস্তে বলছে, মোড়ল মশাই ওই যে আলোচনা সবার একদম শেষে কোণে একজন বসে আছে কিনা, কাঁধে গামছা নিয়ে বসে আছে গো, রামরতন শর্মা, ওর একটা মেয়ে আছে, যদি হয়। যা যা বুঝে গেছি, বাকিটা আর বলতে হবে। এখন মোড়ল মশাই মনে মনে চিন্তা করছে, সবে মাত্র কথাটা কানে বলে গেল, এক্ষুনি যদি বলি তাহলে শত্রুতা হয়ে যাবে নিজেদের মধ্যে, একটু পরে বলতে হবে। কি গো, কেউ কি মেয়ে দেবে না? নানান আলোচনা, নানান কথা হচ্ছে, কিন্তু রামরতন শর্মা কি করছে বাবা? সে তো প্রথমেই বলেছে আমার শোনার কিছু নেই, আমার বলারও কিছু নেই। তাই সে মনে মনে চিন্তা করছে যে আজকে সারাদিন ব্যস্ত, ভগবানের নামটা তো করা হয়, ভক্ত আর অভক্তের মধ্যে তফাৎ। একদম শেষ প্রান্তে বসেছে, এত আলোচনা, এত চিৎকার, এত কথা তার কানে যাচ্ছে। সে মনে মনে ভাবছে যখন এখানে আমার শোনার কিছু নেই, কাজ যখন নেই, বসে যখন আছি, হাতে করো কাম আর মুখে বলো না। যে কাজে তুমি করো না কেন, যদি বদনে তোমার নাম থাকে তাহলেই তোমার উদ্ধার হবে। তাই তার যখন শোনার কিছু নেই, এক মনে বসে বসে, শেষ প্রান্তে বসে বসে ভগবানের নাম ডাইছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ 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 কৃষ্ণ
শুনছেন? আপনাকে বলছি, আপনি কি শুনছেন? কে শুনছে? সে কি শোনার পরিস্থিতিতে আছে মা? সে তো এক মনে নাম গাইছে, আর মোড়ল মশাই ঠাঁই ডেকে যাচ্ছে, আরে শুনছেন? আরে ও বাবু, আপনাকে ডাকতে, শুনছেন? কোনো মতেই যখন রামরতন শর্মা সাড়া দিচ্ছে না, পাশে জনকে বলছে ডাকুন তো। এই যে রামরতন, আরে ও রামরতন, হ্যাঁ কে? তোমাকে মোড়ল মশাই ডাকছে। আমায়? সে তো কিছুই শুনেনি, কিছুই জানে না। তাকে যে হঠাৎ করে বলে তোমাকে মোড়ল মশাই ডাকছে, সে কি করবে? ঘাবড়ে গিয়েছে। তাহলে কি কোনো ভুল করে ফেললা? উঠে আসুন, উঠে আসুন, ওখান থেকে উঠে আসুন। উঠে এলেন তিনি। দাঁড়ান, সকলের সামনে এখানে দাঁড়ান। দাঁড়িয়েছেন, মোড়ল মশাইকে প্রণাম করলেন। কি নাম তোমার? আগে আমার নাম রামরতন শর্মা। কি করো তুমি? বাড়িতে বাড়িতে পুজো করি বাবু। বাড়িতে কে কে আছে তোমার? আমার বাড়িতে আমার গিরিধারী গোপাল, আমি, আমার স্ত্রী কাবেরী দেবী, আর আমার একটা ছোট্ট মেয়ে আছে মাধবী। লক্ষণীয় বিষয়, বাড়িতে কে কে আছে? ফার্স্ট মেম্বার কে? প্রথমবার। আর আমাদেরকে যদি জিজ্ঞেস করে বাড়িতে কে কে আছে, প্রথমেই আমি, তারপর বাকি সব। তুমি ভাড়াটিয়া, তুমি মালিক নয়। যে বাড়ির মালিক তাকে বাদ দিয়ে সবাইকে গুনে নি, যে আসল সেই বাদ রয়ে। কারণ আমরা কখনো তাকে আমাদের নিজের আপন বলে ভাবিনি। শুধু আমি বললাম ভক্ত হয়ে গেছি। ভক্ত হওয়া বড়, ভক্ত হওয়া বড় শক্ত। প্রথম হচ্ছে গিরিধারী গোপাল। কেন? আমি ছিলাম না, তিনি ছিলেন। আমি চলে যাব, তিনি থাকবে। আমি অস্থায়ী, তিনি স্থায়ী। স্থায়ী যিনি, তিনি আগে। আচ্ছা, তোমার ওই যে মেয়েটা আছে, কি নাম যেন বললে? মাধবী। মাধবী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাধবী। বয়স কত হবে? 13-14 বছর হবে বাবা। বিয়ে দিয়ে দিয়েছো? বিয়ে? ও বাবু, বাড়িতে বাড়িতে পুজো করে যা পাই, দুবেলা দুমুঠো পেট পূরণ খাবারই তো জোগাড় হতে চায় না। বিয়ে দিতে গেলে একটা খরচপাতি আছে বাবু। আমি কি বাস, থাক থাক থাক, আর বলতে হবে না, থাক। বুঝেছি, আমি বুঝেছি আপনার দুঃখটা, আমি বুঝতে পেরেছি। বাড়িতে অভাব, তাই মেয়ের বিয়ে দিতে পারছেন না। শোনেন, আপনার মেয়ের বিয়ের দায়িত্ব আমি নিলাম। ধুমধাম করে আপনার মেয়ের বিয়ে হবে, কোনো কমতি থাকবে না বিয়েতে। কিন্তু আপনাকে কোনো খরচ করতে হবে না, যা খরচ হবে আমি করব, আমার দায়িত্ব। কিন্তু আপনার মেয়ের বিয়েটা দিতে হবে ওই ডাকাত হরিদাসের সঙ্গে। না না বাবু, কি বলছো তুমি? আমার ওই ছোট্ট মেয়েটা ডাকাতের সঙ্গে? না না না, শোনো, আমি গ্রামের মোড়ল, গ্রামের প্রত্যেকের ভালো মন্দ আমাকে বিচার করতে হয়। আমি তোমায় বলি, শোনো রামরতন, ডাকাতের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও। কিন্তু বাবু, আমি কোনো কথা আর শুনতে চাই না। 7 দিন তোমায় সময় দিলাম। 7 দিনের মধ্যে যদি তুমি ডাকাতের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে না পারো, তাহলে গ্রামের ভিটে মাটি ছেড়ে যেদিকে দু চোখ যায় চলে যেও। তোমার পরিবারের এই গ্রামে আর কোনো ঠাঁই হবে না। আর যদি বিয়েটা দাও, তাহলে সংবাদটা আমায় দিও। গ্রামবাসী আমরা সবাই তোমার মেয়ের বিয়ের দায়িত্ব নিলাম। আজকের সভা এখানে শেষ হলো। এই কথা বলে মোড়ল মশাই উঠে চলে গেলেন। অসহায় পিতা মোড়ল মশাই দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, এত বড় অন্যায় বিচার করবেন না। আমার ওই ছোট্ট মেয়েটাকে একটু শুনে যান আমার কথা। চলে গেলেন, মোড়ল মশাই শুনলেন না। যতজন সবাই বসেছিল, সবাই যখন উঠে যেতে শুরু করলো, প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে রামরতন শর্মা চরণে ধরছে, তোমরা যেও না, আমার কথাটা একটু শুনে যাও, আমার কথাটা একবার শুনে যাও। কেউ তো আমার
কথা শুনে যাও। কেউ শুনল না। ওমা, একটু অনুভব করে দেখেন সেই পিতার মনের অবস্থাটা কেমন। কথাই বলে যার বিপদ একমাত্র সেই বোঝে তার জ্বালা। বহু মানুষ তোমাকে উপদেশ দেবে, নানান কথা বলবে, কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, কিন্তু মাগো তোমার ভেতরের কষ্টটা বোঝার মতো ক্ষমতা কারণ নেই। কেউ শুনলো না। সবার মনে ভাবনা ওর মেয়ের সঙ্গে যদি ডাকাতের বিয়ে হয়ে যায় ওদের খারাপ হবে, কিন্তু আমার মেয়ে তো ভালো থাকবে, আমরা তো ভালো থাকবো, আমাদের আর ভয় থাকবে না, আমাদের ঘরে ডাকাতির চিন্তা থাকবে না। এ জগৎ বড় স্বার্থপর। এ জগৎ নিজের ছাড়া কারো ভাবতে পারে না। সবাই চলে গেল, অসহায়ের মতো রামরতন শর্মা বসে বসে কাঁদছে, মনে মনে চিন্তা করছে কি করব আমি। প্রহরী এসে রামরতন শর্মাকে বাহির করে দিলেন। বাবু বাড়ি যাও, বোঝই তো ডাকাতের ভয়, দরজা জানলা বন্ধ করে দিতে হবে তো। রামরতন শর্মা হ্যারিকেনের বাতিটা বাড়িয়ে দিয়ে চোখের জল মুছতে মুছতে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে ঘরে এসেছে, মনে মনে চিন্তা করছে ঘরে গিয়ে কি বলবো। আমায় তো ওরা জিজ্ঞেস করবে কি শুনে এলে, কি হলো, কি বলবো আমি, কি করে বলবো ওই ছোট্ট মেয়েটাকে তোর সঙ্গে ডাকাতের বিয়ে ঠিক করেছি। এটা তিনি ভাবতে ভাবতে আসছে। এদিকে ঘরে মাধবী দরজাটা খুলে দাঁড়িয়ে আছে পথে, বাবা কখন আসবে। মা বলছে মাধবী অনেক রাত হয়ে গেছে, আই সেবা করে নিবি। আচ্ছা মায়েরা, আপনারা যখন আপনাদের বাড়ির মেয়েকে বলেন যে চলে আয় খেয়ে নিবি, মেয়েটা কি বলে? বাবা আসো, এক্ষুনি তো চলে আসবে, বাবা আসো। কথাটা অনেক ছোট মা, কিন্তু একজন বাবা বোঝে এই কতটা, এই কথাটা একটা বাবার কাছে কত আনন্দে। তোমার মা বসে থাকতো না, বাবু আসো, ওইটুকু মেয়ে যে কিছু বোঝে না, সেই মেয়েটা বলে বাবা আসো। এই জন্যই, এই কারণে ছেলে মেয়ে যদি দুই থাকে, বাবারা কাকে বেশি ভালোবাসে গো? মায়ের যা। বাবার যদি জ্বর হয়, ওই ছোট্ট ছোট্ট হাতগুলো মাথার পাশে রেখে বলে না কি হয়েছে বাবা। আর ওই মেয়েটা যখন একদিনে বড় হয়ে যায়, চলে যায় সেই বাবার ঘরটা অন্ধকার করে, সেটা যে আমার বাবার কাছে কত যন্ত্রণা। এই যন্ত্রণাটা প্রকাশ করা যাবে না। তারপর যদি বাবা জানতে পারে যে যার হাতে সে মেয়েকে তুলে দিয়েছে সেখানে গিয়ে মেয়ে ভালো নেই, ওই কষ্ট প্রকাশ করা যাবে না। রামরতন শর্মা মনে মনে ভাবে যে আমি যার হাতে তুলে দেব, আমি আগে থেকে জানি ওইখানে গেলে আমার মেয়ে সুখী হবে না, কি বলবো আমি। আর এদিকে মাধবী বলছে বাবা আসুক। আর যেই না রামরতন শর্মাকে আসতে দেখেছে মাধবী,
আরে সে তো ঘরে কি আসে, ঘরে আসে, কিন্তু তবুও দেখতে পেলে এগিয়ে যায় না। ওই যে বাবা আসছে। ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। আর রামরতন শর্মা তো অন্য কিছু ভাবছিল, চমকে উঠেছে। কি হলো? কি রে তুই, এত দেরি হলো কেন বাবা তোমার? সবাই চলে এসেছে কখন, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আরে সে দেরি হোক, কি তুই রাতের বেলা এখানে ডাকাতের ভয়, তুই কেন ঘর থেকে বেরিয়েছিস? ও বাবা, আবার ডাকাতের ভয় কিসের? তুমি তো আছো। কথাটা তুমি তো আছো। আর মেয়েদের সব থেকে বড় সুরক্ষা হলো বাবা। কেঁদে উঠলেন রামরতন শর্মা, চোখের জলটা ধরে রাখতে পারলেন না। মাধবী আমাকে কত বিশ্বাস করে, ডাকাতের ভয়ে কি উপেক্ষা করেছে, কেন আমাকে বিশ্বাস করে? এখনো দেখবে প্রত্যেকটা মেয়ে, বাবাদেরকে বলছি, হয়তো সেই মেয়েটা কখনো তোমাকে ভাষায় প্রকাশ করেনি, প্রতিটা মেয়ে জীবনে নিজের থেকেও বেশি তোমাকে বিশ্বাস করে। ওই ঝগড়া হলে মায়েরা কি বলো, বাবাদেরকে কি বলো? বেশি ভয় দেখিও না, কোথায় যাব? বাপের বাড়ি চলে যাবে। কি ভেবেছো নাকি? বলে না কথাই কথা? হ্যাঁ, বিয়ের পর বলে না, ঝগড়া হলে বাপের বাড়ি চলে যাব। কেন বলে? কারণ সে মনে মনে এটুকু তার বিশ্বাস, আমার পিতা যতই দরিদ্র হোক, এতটা বিশ্বাস মেয়েটার আছে, আমার পিতা সংসারে যতই অভাব থাক, যতদিন আমার বাবা কর্ম করতে পারবে, আমার বাবার কাছে গেলে দুবেলা দুটো অন্যের অভাব আমার হবে না। ও হে কৃপাময়, ও হে দয়া দয়াময়, ও হে করুণাময়, মাধবীকে জড়িয়ে ধরে অন্তরটা কেঁদে উঠল রামরতন শর্মার। গোবিন্দ, কত বড় সাজা দিলে তুমি আমার। আমি একজন পিতা, আর এই পিতা হয়ে আমার কন্যায় আমাকে এত বিশ্বাস করে যে ডাকাতের ভয়কে উপেক্ষা করলো, আর আমি আমার মেয়ের কাছে সেই বিশ্বাসঘাতক হয়ে সেই ডাকাতের সঙ্গে তার বিয়ের ঠিক করে ফেলেছি। এত বড় অন্যায় আমি করেছি। তুমি কারে হাসো, তাই গৌর, কারে কাঁদো, কি করলে তুমি? দয়াল তোমার লীলা বোঝা দাও, তোমাকে ভালোবাসার এত বড় সাজা। দয়াল তোমার লীলা চমৎকার, কি দয়াল সাজা আমি পেলাম। লীলা চমৎকার, কি পাবো ও হে করুণা করুণাময়, ও হে কৃপাময় দয়াময়। ঘরে গেল মাধবীকে নিয়ে। বাবা, তোমার জন্য বসে আছি, সেবা করিনি, এসো এসো। না, শরীরটা ভালো নেই মাধবী, তুই সেবা করে নে। আমার মুখে অন্ন উঠবে? ওই বাবা শরীরটা ভালো নেই, অসুস্থ, এই কথা বলে তিনি বিছানায় শয়ন করলেন। কাবেরী দেবী বলছেন, হয়তো বাবার শরীরটা ভালো নেই, তুই চলে আয়, সেবা করে নে। সেবা করে মাধবীর পাশে, বাবা যেখানে শয়ন ছিল, মাধবীর বাবার পাশে গিয়ে শয়ন করলেন। সবাই ঘুমিয়ে গেল। রাতের অন্ধকারে ঘুম এলো না রামরতন শর্মার নয়নে।
বিছানা পরিত্যাগ করে গিরিধারী গোপালের কাছে গিয়ে বলছি, গিরিধারী গোপাল, সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত কোনোদিন তোকে সেবা না দিয়ে নিজের সেবা করে নে, নিজের থেকে তোকে বেশি ভালোবেসেছি, আর এত ভালোবাসার প্রতিদান আজ তুই এই দিলি। সাজা যদি আমায় দিতে হতো আমায় দিতিস, আমি না হয় অন্যায় করেছিলাম, তবে যে মেয়েটা নির্দোষ, এমন নিষ্পাপ ফুলের মতো মেয়েটাকে তুই এত বড় সাজা দিবি, এই বিচার কি সঠিক বিচার ছিল? চুপ করে থাকিস না, উত্তর দে দয়াময়। এই কি তোমার বিচার দয়া, এই কি তোমার বিচার? কৃপাময় এই কি তোমার বিচার দয়া, এই কি তোমার লীলা? এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা? তুমি কারে হাসা দয়াল করে কাদা, দয়াল করে হাসা দয়াল করে কাদা, তুমি কারে হাসা দয়াল করে কাঁদা, কারে করো অবহেলা, এই কি তোমার লীলা দয়া, তাই গৌর এই হরি কি বল, তোমার বিচার কৃপাময়? ওহে কৃপাময়, ওহে দয়া দয়াময়।